নমস্কার। সোর্স ম্যাটেরিয়ালের এই বিশেষ এবং অত্যন্ত তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। আজ আমরা প্রাচীন হিন্দু দর্শন এবং আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বা পদার্থবিদ্যার মধ্যে যে আশ্চর্যজনক মিলগুলো রয়েছে তার একেবারে গভীরে যাব। শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু প্রাচীন পুরাণ এবং আজকের আধুনিক বিজ্ঞানের মধ্যে এমন কিছু সেতুবন্ধন রয়েছে যা জানলে সত্যিই বিস্মিত হতে হয়। আজকের এই বিশ্লেষণটি একটি সম্পূর্ণ, নিখুঁত এবং বিস্তৃত গাইড হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের আলোচনার মূল সূচিটি একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে বিজ্ঞান ও প্রাচীন দর্শন, এরপর আমরা জানব কাকভূষুণ্ডির অদ্ভুত জীবন সম্পর্কে। তারপর আসবে আপেক্ষিকতা ও মাল্টিভার্স তত্ত্ব, মহাজাগতিক বিকিরণ এবং ডুমুর ফলের তুলনা, টাইম ডাইলেশন ও ইন্দ্রের কাহিনী, এবং একেবারে শেষে মহাবিশ্বের হোলোগ্রাফিক তত্ত্ব। কোনো খুঁটিনাটি তথ্যই আজ বাদ যাবে না। শুরু করছি আমাদের প্রথম পর্ব, বিজ্ঞান এবং প্রাচীন দর্শন। একটু ভেবে দেখলে বোঝা যায়, অনেক কাল আগে যখন আজকের মতো অত্যাধুনিক প্রযুক্তি বা ল্যাবরেটরি ছিল না, তখন মানুষ তার নিজের অস্তিত্ব আর এই মহাবিশ্বকে বোঝার জন্য কল্পনা, তীক্ষ্ণ যুক্তি এবং দর্শনের উপর নির্ভর করত। আর ঠিক এই অসীম কৌতূহল থেকেই জন্ম নিয়েছিল বিভিন্ন প্রাচীন শাস্ত্রের। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি জানেন? বিজ্ঞান এবং প্রাচীন ধর্মকে একে অপরের শত্রু হিসেবে দেখার আসলে কোনো কারণই নেই। সোর্স ম্যাটেরিয়াল খুব নিরপেক্ষভাবেই দেখাচ্ছে যে এরা আসলে একই জ্ঞানানুসন্ধানের দুটো আলাদা যুগের রূপ মাত্র। একসময় মানুষ যা কল্পনার মাধ্যমে বুঝতে চেয়েছিল, আজকের বিজ্ঞান ঠিক তারই অকাট্য গাণিতিক প্রমাণ তুলে ধরছে। ব্যাপারটা সত্যিই চমকে দেওয়ার মতো। যখন পৃথিবীর বাকি অংশের মানুষ গভীরভাবে বিশ্বাস করত যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে মাত্র ৪ কি ৫,০০০ বছর আগে, ঠিক সেই সময়ে প্রাচীন হিন্দু ঋষিরা শূন্য এবং অসীমের মতো অত্যন্ত জটিল গাণিতিক আর মহাজাগতিক ধারণা নিয়ে রীতিমতো চর্চা করছিলেন। তাদের সেই প্রাচীন গ্রন্থগুলোর আড়ালে কিন্তু লুকিয়ে রয়েছে আজকের আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের বীজ। এবার আমরা প্রবেশ করছি দ্বিতীয় পর্বে, কাকভূষুণ্ডির অদ্ভুত জীবন, এক রহস্যময় যাত্রা। বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস এবং যোগ বাশিষ্ঠের মতো প্রাচীন গ্রন্থগুলোতে কাকভূষুণ্ডী নামের এক রহস্যময় এবং অদ্ভুত চরিত্রের খুব চমৎকার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সত্যি বলতে তিনি কোনো সাধারণ চরিত্র নন, তিনি হলেন এই মহাবিশ্বের এক আশ্চর্য পর্যবেক্ষক। তার জীবনের রূপান্তরের কালক্রমটি দেখলে অবাক হতে হয়। প্রথম জীবনে তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত, কিন্তু একবার নিজের গুরুকে সম্মান না জানানোর কারণে শিব তাকে ১,০০০ বার পশুরূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। ভাবা যায়, ১,০০০ বার পশুজন্ম পার করার পর তিনি যখন ব্রাহ্মণ হিসেবে মানব জন্ম লাভ করেন, তখন একদিন লোমশিশির সাথে নির্গুণ আর সগুণ ভক্তি নিয়ে তার তুমুল তর্ক বেঁধে যায়। তর্কে রেগে গিয়ে লোমশিশি তাকে একটি কাকে পরিণত হওয়ার অভিশাপ দিয়ে বসেন। তবে পরে ঋষি নিজের ভুল বুঝতে পেলে তাকে ইচ্ছামৃত্যুর বর দেন। মজার ব্যাপার হল, কাকভূষুণ্ডী তার এই কাক রূপটিকেই ভালোবেসে ফেলেন এবং সময় পরিভ্রমণকারী একটি কাক হয়েই চিরকাল রামকথা প্রচারের সিদ্ধান্ত নেন। এখানকার মূল পয়েন্টটা হলো তার অবিশ্বাস্য দীর্ঘ জীবন। তিনি যুগ যুগ ধরে বেঁচে থেকেছেন, আর শুধু বেঁচে থাকাই নয়, রামায়ণের ঘটনা ১১ বার এবং মহাভারতের ঘটনা ১৬ বার নিজে চোখে ঘটতে দেখেছেন। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টা কি জানেন? প্রত্যেকবার একেবারে সম্পূর্ণ আলাদা ফলাফল তৈরি হতে দেখা গেছে। এটা তো সরাসরি আমাদের আধুনিক মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্সের ধারণার দিকে ইঙ্গিত করছে, তাই না? আর এখান থেকে খুব সুন্দরভাবে শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, আপেক্ষিকতা এবং মাল্টিভার্স তত্ত্ব। যোগবাশিষ্ঠের ১৩তম অধ্যায়ে কাকভূষুণ্ডির যে শিক্ষা রয়েছে তা আজকের আধুনিক আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি এবং মাল্টিভার্স তত্ত্বের একদম নিখুঁত প্রতিচ্ছবি। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, কোনো এক সময়ে এবং কোনো এক স্থানে একটি কল্প বৃক্ষে। এই ছোট্ট বাক্যটির বৈজ্ঞানিক গভীরতা কিন্তু অসীম। এর মানে হল, স্থান এবং কাল বা স্পেস অ্যান্ড টাইম কোনো পরম বা নির্দিষ্ট বিষয় নয়, এটা পুরোপুরি নির্ভর করে ফ্রেম অফ রেফারেন্সের ওপর। ঠিক যেমন আইজ্যাক নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্স থেকে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে এসে আমরা জানতে পারি যে মহাবিশ্বের সময়ে সবার জন্য ঘড়ির কাঁটা ধরে একইভাবে চলে না। এখানে
কল্পবৃক্ষ শব্দটির অর্থ পরিষ্কার করে বোঝানো খুব জরুরি। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী বেদে কল্প মানে হল সক্ষমতা বা ক্যাপাবিলিটি, অর্থাৎ কল্পবৃক্ষ হল এমন একটা মহাজাগতিক গাছ যার অসীম সক্ষমতা রয়েছে। আর কাকভূষুণ্ডির বর্ণনায় এই বিশাল গাছের এক একটি শাখা হল এক একটি সম্পূর্ণ আলাদা টাইমলাইন বা প্যারালেল ইউনিভার্স। একটা অনন্ত মাল্টিভার্সের এর চেয়ে সুন্দর আর সহজ কল্পনার কী বা হতে পারে। চলুন পরের পর্বে যাওয়া যাক। চতুর্থ পর্ব, মহাজাগতিক বিকিরণ এবং ডুমুর ফল। আমাদের এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আকার আর প্রকৃতি ঠিক কেমন সেটা বোঝাতে সোর্স মেটেরিয়ালে দারুণ একটা উপমা ব্যবহার করা হয়েছে। কাকভূষুণ্ডি বলছেন যে কল্পবৃক্ষের কোনো একটা ডালে একটা গুলার অর্থাৎ ডুমুর ফলের মতোই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, আপেল, আম বা অন্য কোনো ফল নয় কেন? কেন ডুমুর ফলই বলা হলো? কারণটা হলো ডুমুর ফল প্রায় একটা নিখুঁত গোলকের মতো দেখতে হয়। আর আজকের আধুনিক বিজ্ঞানও ঠিক এটাই বলছে। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজারভেবল ইউনিভার্সও একটা নিখুঁত গোলক, যার ব্যাসার্ধ শুনলে চমকে যেতে হয়, ঠিক ৪৬.৫ বিলিয়ন আলোকবর্ষ। আমাদের এই মহাবিশ্ব যে আদতেই একটা বিশাল গোলক তার চাক্ষুষ প্রমাণ দেয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি রেডিয়েশন। সোজা কথায় এটা হলো বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে মহাকাশে রয়ে যাওয়া অবশিষ্ট কিছু শক্তি। ওই যে পুরনো অ্যান্টেনাওয়ালা টিভিতে চ্যানেল ঘোরানোর সময় টিভিতে একটা ঝিরঝিরে পর্দা দেখা যেত না, ওই ঝিরঝিরে ব্যাপারটা কিন্তু মূলত এই সিএমবি রেডিয়েশনেরই প্রভাব। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই বিকিরণ সব দিক থেকে একেবারে সমান বা সমসত্ব, যার মানে দাঁড়ায় মহাবিশ্বের কেন্দ্রে দাঁড়িয়ে যে কোনো দিক থেকেই দেখা হোক না কেন তা দেখতে একেবারে একই রকম লাগবে। আর ঠিক এই বৈজ্ঞানিক সত্যটাই সেই প্রাচীনকালে ওই গোলাকার ডুমুর ফলের সহজ উপমার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছিল। পঞ্চম পর্বের বিষয়টা আরও রোমাঞ্চকর, টাইম ডাইলেশন এবং ইন্দ্র। যোগবাশিষ্ঠের ১৮ এবং ১৯তম শ্লোকে বর্ণিত ইন্দ্রের পরাজয়ের গল্পটা কিভাবে আধুনিক বিজ্ঞানের টাইম ডাইলেশনের সাথে হুবহু মিলে যায় তা শুনলে অবাক না হয়ে উপায় নেই। গল্পটা খানিকটা এই রকম। একবার কোনো এক টাইমলাইনে ইন্দ্র রাক্ষসদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। প্রাণ বাঁচাতে তিনি মরিয়া হয়ে লুকোনোর জায়গা খুঁজতে থাকেন। কোথাও কোনো জায়গা না পেয়ে শেষমেশ তিনি নিজেকে একটা অতি ক্ষুদ্র অণুতে বা ত্রসরেণুতে পরিণত করে ফেলেন। আজকের দিনের বিজ্ঞানের ভাষায় যাকে আমরা অনায়াসেই ফোটন কণা বলতে পারি। তারপর তিনি অত্যন্ত দ্রুত গতিতে সূর্যের আলোকরশ্মির ভেতর ঢুকে পড়েন এবং একেবারে আলোর বেগে ভ্রমণ করতে শুরু করেন। আর এর ফলেই ঘটে সেই ম্যাজিক। তার জন্য সময় পুরোপুরি থমকে যায়। তিনি সেই যুদ্ধের কথাও একেবারে ভুলে যান। ফিজিক্সের নিয়মও তো ঠিক এটাই বলে, তাই না? কোনো বস্তু যখন আলোর বেগে ভ্রমণ করে তখন তার জন্য সময় থমকে দাঁড়ায়। ইন্দ্রের সাথেও ঠিক এটাই ঘটেছিল। আলোর বেগে যাওয়ার ফলে তার ডাইমেনশন বা মাত্রাটাই পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তিনি অতীত ভুলে নিজের মনের মতো একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করে ফেলেন। আর কাকভূষুণ্ডি আরও একটা চমৎকার তথ্য দিয়েছেন যে ঠিক এই কারণে ইন্দ্র কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নন, বরং এটি একটি পদবী মাত্র, যা বিভিন্ন টাইমলাইনে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তরিত হতে থাকে। এবার আসা যাক আমাদের একেবারে শেষ পর্বে, মহাবিশ্বের হোলোগ্রাফিক তত্ত্ব। যোগবাশিষ্ঠের ৭ম এবং ৮ম খণ্ডে উল্লেখিত একটা তত্ত্ব আধুনিক কোয়ান্টাম পদার্থবিদ্যার একটা ভীষণ সাড়াজাগানো তত্ত্বের সাথে একদম হুবহু মিলে যায়। এই থিওরিটির নাম হল হলোগ্রাফিক থিওরি। বিখ্যাত কোয়ান্টাম পদার্থবিদ লিওনার্ড সাসকিন্ড প্রস্তাব করেছিলেন যে এই বিশাল ত্রিমাত্রিক মহাবিশ্ব, এই ছায়াপথ, তারা, গ্রহ, এমনকি আমরা মানুষেরাও আসলে একটি দ্বিমাত্রিক বা 2D পৃষ্ঠ থেকে তৈরি হওয়া একটা প্রজেকশন বা হলোগ্রাম ছাড়া আর কিছুই নয়। সোর্স ম্যাটেরিয়াল পরিষ্কার জানাচ্ছে যে এই একেবারে অত্যাধুনিক বৈজ্ঞানিক তত্ত্বটির নিখুঁত প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় কাকভূষুণ্ডি এবং বিদ্যাধরের সেই প্রাচীন কথোপকথনে। কাকভূষুণ্ডি বিদ্যাধরকে ঠিক এই কথাটাই বোঝাচ্ছিলেন যে এই পুরো মহাবিশ্ব বা কল্পবৃক্ষ আসলে একটা প্রতিবিম্ব বা মরীচিকা মাত্র। ব্যাপারটা ঠিক কেমন? ওই যে মরুভূমিতে তৃষ্ণার্ত হরিণ যেমন জল ভেবে পাগলের মতো মরীচিকার দিকে ছুটে যায়, কিন্তু বাস্তবে সেখানে বালি ছাড়া কিছুই থাকে না। এই মহাবিশ্ব তেমনি একটা নিছক বিভ্রম, একটা হলোগ্রাম,
যা কেবল আমাদের অহংকারের বীজ দ্বারা পুষ্ট হয়। একমাত্র প্রকৃত জ্ঞান লাভ করলেই এই বিশাল বিভ্রম ভাঙা সম্ভব। এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে যে কাকভূষণটি তো নিজে একটা পাখি ছিলেন, তাই হয়তো পাখির স্বভাববশেই তিনি পুরো জগৎটাকে একটা গাছ হিসেবে কল্পনা করে নিয়েছিলেন। কিন্তু আসলে তা একেবারেই নয়। সোর্স অনুযায়ী এই ধারণার মূল শিকড় নিহিত রয়েছে সরাসরি আমাদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে। ঋগ্বেদে প্রথম মণ্ডলের ১৬৪তম সূক্তের ২০তম মন্ত্রে সমগ্র মহাবিশ্বকে একটি মহাজাগতিক গাছ হিসেবে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এটি প্রমাণ করে যে এই গভীর দার্শনিক তত্ত্বগুলো কোনো আকস্মিক কল্পনা নয়, বরং প্রাচীনতম গ্রন্থগুলোতে একেবারে শুরু থেকেই এর অস্তিত্ব ছিল। আশা করা যায় এই অত্যন্ত বিস্তারিত এবং সমস্ত খুঁটিনাটি তথ্যে ভরপুর বিশ্লেষণটি সবার দারুণ উপকারে আসবে। এই চ্যাপ্টারটি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাংলায় স্পষ্ট করে তৈরি করা হয়েছে যাতে কোনো শিক্ষার্থী বা শিক্ষক কাউকেই আর অন্য কোনো জায়গা থেকে পড়ার বা খোঁজার প্রয়োজন না পড়ে। সোর্স ম্যাটেরিয়াল থেকে কোনো তথ্যই এখানে বাদ দেয়া হয়নি, আর এই চমৎকার শিক্ষামূলক প্রেজেন্টেশনটি অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করে আমাদের সামনে নিয়ে এসেছেন শুভনীতা মণ্ডল। এই অসাধারণ জ্ঞানমূলক প্রচেষ্টার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে একটা গভীর প্রশ্ন রেখে আজকের মতো এই আলোচনা শেষ করব। যদি সত্যিই আমাদের এই চারপাশে ত্রিমাত্রিক বাস্তবতা কেবল একটি মহাজাগতিক গাছের ডালে থাকা একটি হোলোগ্রাফিক প্রতিবিম্ব বা বিভ্রম হয়ে থাকে, তবে যে পৃষ্ঠ থেকে এই পৃথিবীতে সবকিছু প্রজেক্ট করা হচ্ছে সেই সারফেস বা পৃষ্ঠের আসল রূপটি আসলে কি? প্রাচীন ধর্মগ্রন্থ এবং আধুনিক বিজ্ঞানের এই অপূর্ব মিলন সবার মনে নতুন করে ভাবনার খোরাক যোগাক, এই কামনায় রইল। খুব ভালো থাকবেন।